নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়, দুর্গত এলাকায় নিত্যপণ্যের বাজার চড়া। গণহত্যার অভিযোগে হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি জিএম কাদেরের, ভারতকে প্রভু নয় চান বন্ধু হিসেবে। গত 16 বছরে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন, সাম্প্রতিক গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহযোগিতার আশ্বাস। হোমিও বোর্ডের রেজিস্ট্রার থেকে 50 কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম, দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, শিরোপা জয়ের হাতছানি। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার থাকছে বিস্তারিত। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি, এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে, তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো বাঁচছি। কবে যাই আল্লাহ কইতে এটা বলতে পারি। যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না, একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিন ফেনীর বিভিন্ন এলাকায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হাসান। কল্যাণ তহবিল আছে, ওখানে টাকা জমা হচ্ছে। এটা যদি আরো একটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসব। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে, আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে দেশের অনেক টেনশন আছে। লাগাইছিলাম 5 কানি জমি। বৃষ্টি কমায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে এখনো পানিবন্দী 50,000 মানুষ। দুর্গতদের সাহায্যে হাটহাজারী উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। এদিকে ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পানি কমতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়াতে। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে কি পরিমাণ মানুষ রয়েছে, বাড়ি ফেরা শুরু করেছে কিনা, কি বলছেন বানভাসীরা? এটা না আপনাকে জানিয়ে রাখি, গত 21শে আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া এবং কসবা উপজেলা পানিতে প্লাবিত হয়েছিল। এর 3 থেকে 4 দিন পরে কিন্তু পানি কমতে থাকে। এখন পানি গিয়ে বাসাবাড়ি এবং বিভিন্ন বিস্তীর্ণ জমি থেকে পানি সরে গিয়েছে। পানি সরে যাওয়ার পরে যে আশ্রয় কেন্দ্রে যেসব মানুষ ছিল তারা ইতিমধ্যে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরতে শুরু করলেও তারা কিন্তু অনেকটাই
দুর্ভোগে আছেন, কারণ বাড়িতে যেসব জিনিসপত্র আসবাবপত্র ছিল সবকিছুই কিন্তু বন্যার জলে তাদের নষ্ট হয়ে গেছে। তারা বলছেন এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের আরো বেশ কয়েকদিনের সময় লাগতে পারে। তো বন্যার এই সার্বিক চিত্রে কিন্তু এই দুই উপজেলার মানুষ কিন্তু গত 20 বছরে এই চিত্র দেখেনি। তারা বলছেন যে আখাউড়া উপজেলায় দুইটি খাল রয়েছে, একটি হচ্ছে জাজিকাং, একটি হচ্ছে কালন্দি খাল। এই খালের বিভিন্ন অংশে কিন্তু দখলদারদের কবলে রয়েছে, বিভিন্ন পয়েন্টে দখলদাররা এখানে দখল করে রেখেছেন। ফলে যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পানি নামে পাহাড়ি ঢলের পানি আসে, এই পানি আসাতে কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়ে কিন্তু দীর্ঘ সময় স্থায়ী হয়ে থাকে। তারা বলছেন এই যে খালগুলোর দুপাশে যে যারা দখল করেছে তাদেরকে দ্রুত যেন তাদেরকে উচ্ছেদ করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে স্থানীয় লোকজন। তো বন্যার সার্বিক চিত্র যদি বলি, বন্যায় কিন্তু বেশিরভাগ ক্ষতি হচ্ছে ফসলি জমি, মাছের ঘের, ছাড়া যে আঞ্চলিক কিছু সড়ক আছে, এগুলো কিন্তু যে আঞ্চলিক যে সড়কগুলোর ক্ষতি হচ্ছে এগুলো মেরামতের চেষ্টা চলছে। বেশ কয়েকটি সড়ক কিন্তু ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। তো আমার যে পিছনের অংশটা রয়েছে এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেতু, বেলি সেতু, অস্থায়ী বেলি সেতু। এই সেতুটি কিন্তু প্রবল পানির তলে ভেঙে গিয়েছিল। গত 3 দিনের চেষ্টায় সড়ক বিভাগ কিন্তু সেতুটি এখন মেরামত করেছে। আজ থেকে সেতু দিয়ে যানবাহন কিন্তু চলাচল শুরু করেছে। ফলে সাধারণ মানুষের যে একটা দুর্ভোগ চলাচল এটা কিন্তু অনেকটাই কমে গেছে। এছাড়া এই সেতুর বিপরীত পাশে স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। এই স্থলবন্দরের কার্যক্রম ইতিমধ্যে কিন্তু চালু হবেন বলে জানিয়েছেন এখানকার যে কর্মকর্তারা। তো আমি যদি জানিয়ে রাখি যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে। এছাড়া স্থানীয় লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনও কিন্তু তাদেরকে সহায়তা করছেন। বন্যার সার্বিক বিষয় নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ডানা। পরশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি, দুর্গত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ফেনী জেলার বন্যা পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই উন্নতির দিকে। তবে পানি কমার সাথে সাথে আমরা যে দৃশ্যটি আসলে দেখতে পাচ্ছি, এই অঞ্চলের মানুষের যে সড়ক রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলোতে আসলে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বাড়িতে আসলে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। আসলে পুরো জেলার চিত্রটি আসলে এমন। আসলে আমরা দেখেছি যে পুরো জেলা জুড়ে আসলে অথই পানি ছিল, সে পানিগুলো ইতিমধ্যে নামতে শুরু করেছে। নামার সাথে সাথে কিন্তু এইসব দৃশ্যগুলো কিন্তু ফুটে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনও আসলে মানুষের দোকানপাট এমনকি বাড়িঘরে পানি রয়েছে। এইসব পানিগুলো আসলে যদিও বন্যার কবলে পড়ে দ্রুত গতিতে পানিগুলো প্রবেশ করেছে, কিন্তু পানিগুলো কিন্তু নামছে খুব ধীর গতিতে। সেজন্য আসলে কিছু নিম্ন অঞ্চল রয়েছে, সেগুলোতে এখনও পানি রয়েছে। সেই সব পানিগুলো আসলে ধীর গতিতে নামছে বিদায় এই এখনও পর্যন্ত পানি রয়েছে। তবে এখানকার মানুষদের যে অভিযোগ সেটি আসলে বলছে যে গত 8 দিনের যে বন্যা, সে বন্যায় এখানকার মানুষের সকল শ্রেণীর মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী থেকে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আসলে শিল্প প্রতিষ্ঠানগুলো আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার আসলে পুরো জেলার যে চিত্র সেটি কিন্তু দেখে অনেকের সাথে কথা বলেছি। অনেকের গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি সব কিছুই কিন্তু আসলে বন্যার পানিতে ভেসে গেছে, এমনকি মরে গেছে। এছাড়াও আমরা দেখেছি হাজার হাজার পুকুরের মাছ ভেসে গেছে এবং কৃষির যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেটি কিন্তু কবে নাগাদ পুষিয়ে উঠতে পারে সেটি কিন্তু এখনও কৃষকরা ধারণা করতে পারছে না। তো এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে এই পর্যন্ত 10.5 লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রায় 70 থেকে 75 হাজার শুকনো খাবার আসলে বন্যার্তদের মাঝে বিতরণ করেছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। বন্যার প্রভাবে নোয়াখালীতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, জেলার নিত্যপণ্যের বাজারে বন্যার প্রভাব কেমন পড়েছে জানাবেন বিস্তারিত আমাদেরকে।
নানা বলছিলেন যে বন্যার কারণ নিত্য বাজারে যে একটা প্রভাবের কথা বলছেন, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের যে প্রধান খুচরা বাজার রয়েছে নোয়াখালী পৌর বাজারে। তো নিশ্চয়ই আপনাকে জানিয়ে রাখতে যে বন্যার শুরুর সাথে সাথে এই বাজার প্রথম থেকে জলাবদ্ধতা ছিল, পরে এই জলাবদ্ধতা প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং উজাড় ঢল নামার কারণে যে বাজার একটি যে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাজারের যে অলিগলি রয়েছে প্রতিটি অলিগলি বন্যার পানিতে সয়লাভ হয়ে আছে, ফলে যে কোনো দোকান খুলতে পারছেন না যে ব্যবসায়ীরা, যারা যে গলির মুখে রয়েছেন, গলির ভিতরে রয়েছেন, একই সাথে যে যারা যে বড় বড় দোকান নিয়ে বসছেন, প্রতিটা ব্যবসায়ীরা একই অবস্থা যে কেউ দোকান খুলতে পারছেন না বন্যার পানির কারণে। আর আরেকটি যে তথ্য হচ্ছে এই পানি আসলে যে বাজারে কি ধরনের পানি হতে পারে সবাই জানি আমরা। তো এই ময়লা আবর্জনার পানির ভিতরে আসলে ক্রেতারাও ভিতরে আসতে চাচ্ছে না, ফলে ব্যবসায়ীরাও তাদের দোকান বা প্রতিষ্ঠান খুলছে না। তো এই একটা স্থবিরতা বিরাজ করছে পুরো বাজারেই। না খুলছে সবজির দোকান, না খুলছে মুরগির দোকান, না খুলছে গরু গোশতের দোকান, তবে কিছু কিছু খোলা থাকলেও সংখ্যা অত্যন্ত কম। ফলে একসাথে ব্যবসায়ীরা যেমন লোকসানের মুখে রয়েছেন, তেমনি যে ক্রেতারাও পণ্য সংকটে রয়েছেন। তো আমার সাথে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, আসলে তারা যে পানির কারণে একমাত্র দোকান খুলতে পারছেন না, যে পণ্য যাই পান বা না পান, কিন্তু তাদের দোকান খোলাটাই এখন একটা যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন পৌর বাজারের ব্যবসায়ীর সাথে, তার কাছে জানতে চাইবো আসলে যে বাজারে কি ধরনের অবস্থা বিরাজ করছে এবং এই পানির কারণ কি ক্রেতারা আসছেন না এবং আপনারা ব্যবসায়ীরা দোকান খুলছেন না। এই তো আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কোনো দোকান মুদি দোকান তো খুলতেই পারছে না, প্রত্যেক দোকানের ভিতরে পানি। তাছাড়া কাস্টমারটা আসা পসিবল হচ্ছে না, যে জায়গা আছে সেখান থেকে সবাই জলাবদ্ধতার কারণে আটকা পড়ছে। যেমন কি আবার আমাদের যে দোকান যে স্টাফগুলো, ওরাও তো বাইরে থেকে বেরোতে পারতেছে না। আবার দোকানের সামনে শুরু করে একদম পুরাটা অনেকগুলা প্রায় 80% দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি। তাহলে এই এমন অবস্থায় মানুষ কিভাবে আসবে? সবাই হতাশাগ্রস্ত, কেউ পাচ্ছে না দোকান খুলতে, কেউ পাচ্ছে না সদাইপাতি কিনতে। সবকিছু মিলেই সবাই একটা মানুষের জনজীবনটা একদম স্থবিত হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন আসলে মূলত পানির কারণে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না, একই সাথে তাদের দোকানে যেসব কর্মচারী রয়েছে তারাও তাদের ঘরে পানিবন্দির কারণে তারা বাজারে আসতে পারছে না। ফলে এক ধরনের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে স্থবিরতা বিরাজ করছে, পুরো বাজারে স্থবির রয়েছে বন্যার কারণে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যার বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। দানা সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে সেখানকার বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। বলেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, দুর্নীতি আর আয়নাঘরের নামে নির্মমতার কারণে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতকে বন্ধু হিসেবে চাই, প্রভু হিসেবে নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার কাঠামো ফিরিয়ে আনার দাবিও জানান জিএম কাদের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় তীব্র সমালোচনা করেন জাতীয় পার্টির শীর্ষ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন দেশ টিভির সাথে। উনি রাজনৈতিক নেতা, উনি যদি কোনো কাজ করে থাকেন, উনি দেশে থাকবেন, দেশের মানুষের কাছে জবাবদিহি করবেন। নির্বিচারের লুণ্ঠন, অর্থ সম্পদের লুণ্ঠন করা হয়েছে এবং আইনগতভাবে থাকলে বৈধতা দেওয়া হয়েছে এবং এগুলো কোনো গোপনীয়তা করা হয়নি। আয়নাঘরটা তো অ্যানাদার ডাইমেনশন, যে লোকটাকে নিয়ে এসে আটক করা, টর্চার করা হচ্ছে। এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। এটা একটা বিভৎস ঘটনা। বাংলাদেশে কেন, আমার পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা আছে বলে আমার জানা নেই। তবে সরকার প্রধান এগুলোর কোনো দায় দায়িত্ব এড়াতে পারেন না। বলেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির দায়ে বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনাকে। হেলিকপ্টার থেকে দেখে অথবা বাড়ির ছাদ থেকে দেখে শত শত মানুষের মধ্যে আপনি কিছু মানুষকে গুলি করে মারলেন, রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে লোকজন হেঁটে যাচ্ছে, হঠাৎ করে গুলি করলেন, এরকম ঘটনা ঘটেছে। এগুলো তো নির্বিচার হত্যা, এগুলো তো বিচার হতেই হবে। কেননা আমি মনে করি যে কোনো মানুষকে এই অধিকার কেউ দেয়নি। এত বড় ঘটনা ঘটে গেছে, উনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, ওনার হাতে দিয়ে এত ঘটনা হয়েছে, কাজে বিচার তো করতে হবে। বিচার অর্থ ন্যায় বিচার। শেখ হাসিনা তো এটার দায় দায়িত্ব এড়াতে পারে না, ওনাকে ফিরিয়ে আনা উচিত। ওনার অ্যাকচুয়ালি বিচারের সম্মুখীন হওয়া ওনার জন্য দরকার ছিল। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, একটানা 16 বছর ধরে আওয়ামী লীগের প্রতি ভারত সরকারের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই বাংলাদেশের।
আমাদের সঙ্গে ভারতের জনগণের কোনো শত্রুতামি নেই, ভারতের সঙ্গে আমাদের শত্রুতামি নেই। আমাদের শত্রুতা হলো ভারতের বর্তমান সরকারি ব্যবস্থা, যারা অকুণ্ঠভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, জনগণের কথা চিন্তা করেনি, বা জনগণ যে আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত হচ্ছে সেটার বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি। এটাই জনগণের ক্ষোভ বর্তমান ভারতীয় সরকারের বিষয়। আমরা বন্ধুত্ব চাই, আমরা আমার ভারতকে বন্ধু চাই। এই মুহূর্তে নির্বাচনী একমাত্র সমাধান নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা উচিত বলে মনে করেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও সমর্থন জানান জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গত 16 বছরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের উপর 4 সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাদ্দাত হোসেন। এই কমিশনকে আগামী 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কাজ করতে এই তদন্ত কমিশন। ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান ররি মুঙ্গোভেন জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রাথমিক আলোচনা সফল হয়েছে, আর এ কাজে জাতিসংঘের তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান ররি মুঙ্গোভেন জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের আরো এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপর আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরো বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। হোমিও বোর্ডের রেজিস্ট্রার থেকে 50 কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম। রেজিস্ট্রার হয়ে 15 বছরে হোমিও বোর্ডের মেডিকেল কলেজ অনুমোদন, শিক্ষক নিয়োগ, সার্টিফিকেট বাণিজ্য করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, পরিবহন ব্যবসা সবই গড়েছেন জাহাঙ্গীর আলম। লুটেপুটে হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র। জাহাঙ্গীর আলমের দুর্নীতির বিষয়ে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলামের আরও একটি রিপোর্টে বিস্তারিত। জাহাঙ্গীর আলম বাড়ি, গাড়ি, প্লট ও ফ্ল্যাটের মালিক। বিলাসী বাড়ি করেছেন চাঁদপুরে, আছে ঢাকা টু চাঁদপুর পরিবহন ব্যবসাও। নামে বেনামে গড়েছেন সম্পদ, বিত্ত বৈভব। হঠাৎ এত বিত্ত বৈভবের রহস্য মিরপুরে হোমিও মেডিকেল কলেজের ছাত্রলীগের পদ। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথেই ঢুকে পড়েন হোমিও বোর্ডের সহকারী রেজিস্ট্রার হিসেবে। জাহাঙ্গীর আলম হোমিওপ্যাথি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান। 2009 সালে বাংলাদেশ হোমিও বোর্ডে সহকারী রেজিস্ট্রার পদে আবেদন করলেও অভিজ্ঞতা সনদ জালিয়াতি করেই চাকরি নেন এই জাহাঙ্গীর। এরপর 2012 সালে হয়ে যান অস্থায়ী রেজিস্ট্রার। সেখানে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ হোমিও বোর্ডের রেজিস্ট্রার বনে যান যোগসাজশ আর ঘুষের বিনিময়।
2009 সাল থেকে হোমিও বোর্ডের রেজিস্ট্রার হয়ে ডাক্তার জাহাঙ্গীর আলম আজও বহাল তবিয়তে। হোমিও বোর্ডে সদস্য কর্মকর্তা বদল হলেও বদল হয় না জাহাঙ্গীর। হোমিও বোর্ডের রেজিস্ট্রার পদটিকে নিজের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম মিরপুর সেনপাড়ার এই রশিদ টাওয়ারে 70 লাখ টাকায় কেনেন 1350 বর্গফুটের ফ্ল্যাট। চাঁদপুরের কচুয়ায় কেনেন 12 শতক জমি। নিজ এলাকার তুলপায়ে 2 দাগে কেনেন আরো 21% জায়গা। এছাড়া চাঁদপুর কচুয়ায় আরো 32% জমি কেনেন। ঢাকায় 20 লাখ টাকায় কেনেন আরো একটি ফ্ল্যাট। জাহাঙ্গীরের সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এছাড়া 10টি ব্যাংক অ্যাকাউন্টে জাহাঙ্গীর আলমের নগদ অর্থ, 50 ভরি স্বর্ণ সহ প্রায় 73 লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। দুদকের অনুসন্ধানে উঠে আসে জাহাঙ্গীর আলমের মোট সম্পদের বেশিরভাগই জ্ঞাত আয় বহির্ভূত। জাহাঙ্গীর আলম এত সব সম্পদ অর্জন করেছেন হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে। সারা দেশে 27টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার নামে জাহাঙ্গীর আলম সিন্ডিকেট হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। অভিযোগ আছে প্রতিটি হোমিও কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগেও হাতিয়ে নিয়েছেন 2 থেকে 7 লাখ টাকা। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে জাহাঙ্গীর আলম এখানেও বহাল তবিয়তে নিয়ন্ত্রণ করছেন দেশের হোমিও শিক্ষা খাত। সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম অনিয়ম দুর্নীতি আড়াল করতে এবার প্রতিষ্ঠা করেন এশিয়ান হোমিওপ্যাথি মেডিকেল লীগ। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে জাহাঙ্গীর আলম চমকে যান। আমি 100 কোটি টাকার মালিক, আমার একটা ফ্ল্যাট, ব্যাংক লোন, একটা গাড়ি, ব্যাংক লোন, ঢাকা চট্টগ্রাম রোডে 6টা বিলাসবহুল গাড়ি, লন্ডনে আমার অফিস এই ফাউন্ডেশনের। রাজনৈতিক পরিচয়ের আড়ালে জাহাঙ্গীর আলম সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান 2008 থেকে 2024 স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়, গড়েছেন সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। ইরফান ডানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়। প্রকল্পের টাকা আত্মসাৎ, দোকান বরাদ্দের টাকা 9-6, হাটঘাটের ইজারায় অনিয়ম সহ ফান্ডের কোটি কোটি টাকা করেছেন লুটপাট। যে রাস্তাঘাটগুলোতে খরচ হওয়ার কথা ছিল নর্মালি 2 কোটি টাকা, সেখানে তারা 200 কোটি টাকার একটা প্রজেক্ট বের করছে। কুষ্টিয়া জেলায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি জেলা পরিষদের যখন চেয়ারম্যান ছিলেন তখন দোকান, মার্কেট নির্মাণে অনিয়ম, বরাদ্দের টাকা আত্মসাৎ এবং দোকান বরাদ্দের টাকা আত্মসাৎ, হাট ঘাট ইজারা দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে। 2014 সালে এই সদর উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন দখলদারিত্ব, অত্যাচার ও লুটপাটের মহাযজ্ঞ। করেছেন জোরপূর্বক অন্যের জমি বাড়ি, মার্কেট দখল, চালিয়েছেন সাধারণ মানুষের উপরে অমানবিক নির্যাতন। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। মানুষের সম্পত্তি জোর করে রেজিস্ট্রি করে নিছে এবং সে তরসর সেল গঠন করছে। সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, যেমন শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরপর 3 বার নির্বাচিত। সে কুষ্টিয়ার একটা ত্রাস কায়েম করে রেখেছিল। মানুষ আতঙ্কে তার উপরে এতদিন কথা বলতে পারেনি। মানুষদের উপরে যেসব নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এই নেতার নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হোক। এই দুর্নীতির সাথে যারা জড়িত, সংশ্লিষ্ট ওই পিয়ন থেকে শুরু করে আপ টু বটম যারা জড়িত, আমি মনে করি সবাইকে শাস্তির আওতায় আসা উচিত। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
2009 সালে শেখ হাসিনা সরকার গঠন করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইনামুল হক। এরপর থেকেই বিদ্যুৎ সেক্টরে অলিখিত দায়িত্ব নেন তার আপন ভাই নাজমুল হক। টেন্ডার বাণিজ্য, খাম্বা সাপ্লাই, ট্রান্সফরমার, বাল্ব বিতরণ, বদলি বাণিজ্য করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এখন তিনি অন্তত 1000 কোটি টাকার মালিক, এমনটাই বলছেন তার এলাকার মানুষ। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ব্রিগেডিয়ার আনামুল হক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়ার পর ভাগ্য খুলে যায় তার পরিবারের। সারা দেশের বিদ্যুৎ সেক্টরের নিয়ন্ত্রণ নেন তার ভাই নাজমুল হক সহ তার আত্মীয় স্বজন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাই নাজমুল হক দেশজুড়ে বিদ্যুতের সরকারি ও বেসরকারি টেন্ডার বাণিজ্য, মালামাল সাপ্লাই, নিম্নমানের সরঞ্জাম সরবরাহ, ঘরে ঘরে বাল্ব বিতরণ করে হাতিয়ে নেন 1000 কোটি টাকা। অবৈধ টাকা দিয়ে গড়ে তুলেছেন বিকার গ্রুপ, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, অ্যারো টেকনোলজি লিমিটেড, ট্রান্সফরমার ও খাম্বা বানানোর কারখানা, রাজশাহীর বাইপাস সড়কে মেরসাস এনবি ফিলিং স্টেশন, 18 বিঘা জমির উপর অটোব্রিক ফিল্ড সহ ঢাকায় বাড়ি ও গাড়ি। এছাড়া সোনা মসজিদ স্থলবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে আদায় করেছেন কোটি কোটি টাকা। এনামুলের ভাই নাজমুল হাসান পোর্ট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব জায়গা থেকে দুর্নীতির এত পাহাড় করছে, যেতে কানাডাতে লাখ লাখ টাকার সম্পদ তৈরি করছে। লেবারের কাছ থেকে মাসিক 20 লাখ টাকা করে চাঁদা নিয়ে করছে। ছোট ভাই নাজমুল সাহেব তখন ক্ষমতার শীর্ষে, ক্ষমতার অপব্যবহার করে বৃহত্তম স্থলবন্দর, সোনা মসজিদ, এলসি স্টেশনের সব জায়গায় তার চাঁদাবাজির সীমা ছড়ায় গেছিল। নাজমুল হককে দেশে এনে অবৈধ সম্পদের হিসাব নেওয়ার দাবি জানান স্থানীয়রা। রানা চেয়ারম্যান ভাই নাজমুল লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি লিয়া বাইরে পাচার করেছে, তাদের বিদেশে বাড়ি করেছে। এনাম ব্রিগেডিয়ার যে সামনে গততে যা ছিল, যে প্রচুর হালে গাড়ি ঢুকেছে, দুর্নীতি ওনারা করেছে। আজকে ওনারা দেশ ছেড়ে চলে গেছে, তারাকে দেশে আনা হোক। এদিকে কানাডায় অবস্থান করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হক। কানাডাতে আছি আমি, বড় কোনো কাজেরও আমার কোনো রেকর্ড নাই। আমি ছোট ছোট কাজ করি, আমার কিছু 3টে আইটেম আছে 92 সাল থেকে করি, ছোট ছোট আইটেম, 3টে আইটেমেই আমি সাপ্লাই করে যাই, আর কোনো আমার ঠিকাদারি নাই। Everybody can see, everybody can file, income tax file, everybody can see, কারণ আমার একটা জিনিসও ইনকাম ট্যাক্সের ফাইলে ডিক্লারেশনের বাইরে কোনো কিছু আমার নাই। শুধু নাজমুল নয়, গেল 15 বছরে সব অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে তাদের বিচারের মুখোমুখি করা হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।